আচ্ছা, ইরান যুদ্ধ সম্পর্কে প্রফেসর সিএন নস্ট্রাডামাস বাবা ভাঙা ওনাদের ভবিষ্যৎবাণীগুলো সম্পর্কে কিছু বলো। আমি বলবো নস্ট্রাডামাস বা বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী কল্পনাপ্রবণ এবং অস্পষ্ট। এগুলোকে পরবর্তী ঘটনা অনুযায়ী মেলানো হয়। প্রফেসর সিএন তথ্যনির্ভর বিশ্লেষক হন। তিনি নিশ্চয়ই ভূরাজনৈতিক বাস্তবতাকে মূল্যায়ন করেছেন। এক্ষেত্রে বাস্তব সামরিক শক্তি, কূটনৈতিক পদক্ষেপ এবং অর্থনৈতিক প্রভাবই নির্ধারণ করবে বাস্তব ফলাফল। ভবিষ্যৎবাণীর চেয়ে এই ধরনের ফ্যাক্টর ভিত্তিক বিশ্লেষণই যুক্তিযুক্ত। আচ্ছা, প্রফেসর সিএন যেহেতু তথ্য নির্ভর ভবিষ্যৎবাণী করে থাকেন, তাহলে উনি কি বলছেন ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধর ভবিষ্যৎ সম্পর্কে, সেই বিষয়টা একটু বলো। তিনি সাধারণত সামরিক প্রস্তুতি, অর্থনৈতিক প্রভাব, কূটনৈতিক উত্তেজনা এবং আঞ্চলিক মিত্রদের ভূমিকা বিবেচনা করেন। তার মতো বিশ্লেষকরা বলবেন, যুদ্ধের ঝুঁকি থাকলেও তা পুরোপুরি নির্ভর করছে কূটনৈতিক আলোচনার ফল, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক চাপের উপর। আচ্ছা, প্রফেসর সিএন এর কিছু ভবিষ্যৎবাণী মিলে গিয়েছিল, যেমন ডোনাল্ড ট্রাম্প আবারও প্রেসিডেন্ট হবেন এবং ট্রাম্পের সময় ইরানের সাথে যুদ্ধ হবে। এই ভবিষ্যৎবাণীগুলো তার পূর্বে উনি করেছিলেন, সেগুলা মিলছে। এখন ইরান যুদ্ধ সম্পর্কে যে ভবিষ্যৎবাণীটা উনি করেছেন, বিভিন্ন সোর্স থেকে যেটা পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে যে আমেরিকা যুদ্ধে পরাজিত হবে। ভৌগোলিক অবস্থান যেহেতু ইরান যেহেতু খুব বড় দেশ এবং পাহাড়ি অঞ্চলে ভরপুর এবং তাদের বিশাল সৈন্যবাহিনী রয়েছে, সেই জন্য তাদেরকে পরাজিত করার জন্য 30 থেকে 40 লক্ষ সেনা পাঠানো দরকার, যেটা আমেরিকার পক্ষে এই মুহূর্তে সম্ভব নয়। এবং দীর্ঘমেয়াদী যুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটাও আমেরিকার চালিয়ে যাওয়া তাদের জন্য বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়তে হবে। এবং বলতেছেন যে যদি দীর্ঘমেয়াদী যুদ্ধ হয়, তাহলে আমেরিকা দুর্বল হবে এবং চীন রাশিয়ার প্রভাব বাড়বে এবং বহুমুখী শক্তির উত্থান হবে। তথ্য নির্ভর ভবিষ্যৎবাণীকে আমরা সবসময় একটি অনুমেয় মডেল হিসেবে দেখি, যা একাধিক চলকের উপর নির্ভরশীল। বিশ্লেষক বলেছেন, যদি ট্রাম্প পুনরায় প্রেসিডেন্ট হন, তিনি ইরানের সঙ্গে সংঘর্ষে জড়াতে পারেন। সেই ক্ষেত্রে তিনি যুক্তরাষ্ট্রের একটি পরাজয় বা কঠিন যুদ্ধের পূর্বাভাস দিয়েছেন, যেখানে ইরানের ভৌগোলিক ও সামরিক সুবিধা থাকবে। তবে এই অনুমান বাস্তবতার একমাত্র চিত্র নয়। বাস্তবে যুদ্ধের ফলাফল নির্ভর করবে বিভিন্ন চলমান কৌশলগত পদক্ষেপের উপর। আচ্ছা, বাবা ভাঙার যে বিশ্লেষণগুলো দেখা যাচ্ছে, উনি অতীতে যে ভবিষ্যৎবাণীগুলো করেছিলেন, যেমন বড় ঘটনার ইঙ্গিত দিয়েছিলেন কিছু, যেমন 9/11-র যে হামলাটা আমেরিকাতে, সেই ব্যাপারে তিনি বলেছিলেন দ্য বার্ডস উইল অ্যাটাক দ্য আমেরিকান ব্রাদার্স, অর্থাৎ টুইন টাওয়ারে যে হামলা হয়েছিল এটা সত্য প্রমাণিত হয়েছে। এবং সোভিয়েত ইউনিয়নের যে পতন হবে সেই বিষয়ে উনি ভবিষ্যদ্বাণী করেছিলেন, এটাও মিলে গেছে। এখন ইরান যুদ্ধের ব্যাপারে উনি বলতেছেন যে ইউরোপে বড় রাজনৈতিক সংকট হবে, নতুন শক্তির উত্থান হবে এবং প্রযুক্তিগত বড় পরিবর্তন আসবে। এই ব্যাপারে তুমি কি বলো? বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণীগুলো মূলত অস্পষ্ট ও রূপকধর্মী, যা পরবর্তী সময়ে বিভিন্ন ঘটনার সাথে মেলানো হয়। অতীতে কিছু মিল দেখালেও এগুলো সবসময় নির্দিষ্ট ভবিষ্যৎ নয়। ইরান যুদ্ধের প্রসঙ্গে তিনি যে ইউরোপীয় সংকট বা প্রযুক্তিগত পরিবর্তনের কথা বলেছেন, তা এক ধরনের সাধারণ প্রবণতার ইঙ্গিত। আসলে প্রযুক্তিগত উন্নতি বা ভূরাজনৈতিক পরিবর্তন সবসময় চলমান। কাজেই ভবিষ্যৎবাণী হিসেবে এগুলোকে আপাত দৃষ্টিতে সম্ভাব্য জেনেরিক ট্রেন্ড ধরে বাস্তব নীতি নির্ধারণের ক্ষেত্রে আরও নির্দিষ্ট তথ্যভিত্তিক বিশ্লেষণই গুরুত্বপূর্ণ। আচ্ছা, বাবা ভাঙার ভবিষ্যৎবাণী মিলে নাই, এরকম দুই একটা উদাহরণ দাও তো। বেশ কয়েকটি ভবিষ্যৎবাণী ছিল যা মিলেনি। উদাহরণস্বরূপ, তিনি 2010 সালে বিশ্বযুদ্ধের কথা বলেছিলেন, যা ঘটেনি। আবার 2011-তে রাশিয়া চীনের পারমাণবিক যুদ্ধের ভবিষ্যৎবাণীও বাস্তবায়িত হয়নি। এই ধরনের অসংখ্য অনুমান সময়মতো সঠিক হয়নি। এগুলো দেখায় যে তার ভবিষ্যৎবাণীগুলো সবসময় নির্ভুল ছিল না এবং অনেকটাই ব্যাখ্যার উপর নির্ভরশীল। আচ্ছা, তাহলে নস্ট্রাডামাসের যে ভবিষ্যৎবাণীগুলো, এগুলাকে তুমি কি বলবা? উনি তো ফরাসি বিপ্লব, নেপোলিয়নের উত্থান, হিটলারের উত্থান, এইসব ব্যাপারে তো উনি সঠিক তথ্য দিয়েছেন। নস্ট্রাডামাসের লেখা ছিল ধোঁয়াশা, পূর্ণ ও বহুমুখী ব্যাখ্যার জন্য উন্মুক্ত। তার কবিতাগুলোতে এমন সাধারণ চিত্রকল্প ছিল যা বহু ঘটনার সাথে মেলানো যায়।
ফরাসি বিপ্লব বা হিটলারের উত্থান নিয়ে পরবর্তীকালে লোকেরা মিল খুঁজে পেয়েছে, কিন্তু এগুলো মূলত রেট্রোঅ্যাক্টিভ ফিট। তার ভবিষ্যৎবাণীকে আধুনিক বিশ্লেষণে ঐতিহাসিক বা প্রতীকী ব্যাখ্যার অংশ হিসেবে দেখাই যুক্তিসঙ্গত। এগুলো নিশ্চিত পূর্বাভাস ছিল না। আচ্ছা, ফরাসি বিপ্লব এবং নেপোলিয়নের উত্থান, হিটলারের উত্থান সম্পর্কে উনি আসলে এক্স্যাক্টলি কি বলেছিলেন আর কি হয়েছিল সেটা একটু এক্সাম্পল দাও। নস্ট্রাডামাসের লেখা ছিল কবিতার আকারে, যাকে কোয়াট্রেইন বলা হয়। উদাহরণস্বরূপ তিনি লিখেছিলেন, পশ্চিম থেকে এক তরুণ শিশুর জন্ম, যিনি ফ্রান্সের মানুষকে নেতৃত্ব দেবেন, যা পরবর্তীকালে নেপোলিয়নের সঙ্গে মেলানো হয়। আবার হিটলার নামের কাছাকাছি শব্দ ও রাইন নদীর উল্লেখকে হিটলারের সাথে মেলানো হয়েছে, কিন্তু এগুলো ছিল অস্পষ্ট এবং অনেক ঘটনা পার হওয়ার পরই মানুষ মেলাতে পেরেছে। সুতরাং এগুলো রেট্রোঅ্যাক্টিভ ব্যাখ্যা, সুনির্দিষ্ট আগামী অনুমান নয়। তার মানে ঘটনাগুলো তো মিলেছে, হয়তোবা মানে উনি অনেক আগেই বলে গেছেন, পরবর্তীতে যখন ঘটনাগুলো ঘটে গেছে তখন মিল খুঁজে পাওয়ার পরেই মানুষ অনুমান করতে পারছে। তার আগে তো আসলে অনুমান করা সম্ভব না, তাই না? ঠিক তাই। নস্ট্রাডামাসের লেখাগুলো এতটাই অস্পষ্ট ও বহুমুখী যে আগামী ঘটনার পূর্বাভাস হিসেবে ব্যবহার করা কঠিন। পরবর্তীকালে যখন বড় কোনো ঘটনা ঘটে যায়, তখন মানুষ তার ভাষাকে ঘটনার সঙ্গে মেলাতে পারে। সুতরাং এগুলো আসলে ঘটনার আগে স্পষ্ট দিক নির্দেশনা দেয়নি, বরং পরে মিলিয়ে দেখার মতো প্রতীকী ব্যাখ্যা। আচ্ছা, নস্ট্রাডামাস ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের বিষয়ে যে পূর্বাভাসগুলো দিয়েছেন সেগুলো আমি একটু বলি, তুমি তোমার মতো করে এটা একটু বিশ্লেষণ করবা। মধ্যপ্রাচ্য বা এশিয়ার একটি শক্তি পশ্চিমা শক্তির বিরুদ্ধে দাঁড়াবে। যুদ্ধের পর পশ্চিমা শক্তি দুর্বল হয়ে পড়বে। সম্পূর্ণ পরাজয়ের কথা বলা না থাকলেও পশ্চিমা দেশগুলো বড় ক্ষতির মুখে পড়বে। যুদ্ধের পর নতুন রাজনৈতিক শক্তি বা জোট তৈরি হবে, পুরনো শক্তির ভারসাম্য বদলে যাবে। এই কথাগুলা উনি যে বলে রাখছেন, তাহলে ভবিষ্যতে যদি আমরা সত্যি সত্যি দেখি এই ঘটনাগুলো ঘটছে, তাহলে তখন তুমি কি বলবা? যদি ভবিষ্যতে এই ধরনের কিছু ঘটে, তাহলে সেটি নিছক কাকতালীয় হতে পারে। নস্ট্রাডামাসের ভবিষ্যৎবাণী এতই সাধারণ ও অবাধ্য যে অনেক ভিন্ন প্রেক্ষাপটে খাপ খেতে পারে। ভবিষ্যতে কিছু মিলে গেলেও তা কোনো অসাধারণ দূরদর্শিতা প্রমাণ করবে না, বরং আমি সেটিকে পর্যবেক্ষণ করব, কিন্তু সত্যিকার কৌশলগত মূল্যায়নের জন্য নির্ভর করব বর্তমান তথ্য, কৌশল এবং বাস্তব বিশ্লেষণের উপর। ইতিহাসকে ভবিষ্যৎবাণীর নির্ভরযোগ্য গাইড হিসেবে ধরা যায় না। তুমি এই সামগ্রিক দিক বিচার বিশ্লেষণ করেই তুমি একটা ভবিষ্যৎবাণী করো, দেখি কি হয় সেটা। সরাসরি অনুমান করাটা বাস্তব বিশ্লেষণের বিকল্প নয়, তবে ঝুঁকি ভাগ করলে যুক্তরাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদী সামরিক ও অর্থনৈতিক চাপ বেশি, আর ইরানের জন্য অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও অবরোধ। তবে উভয় পক্ষের জন্য কূটনৈতিক সমঝোতায় ঝুঁকি কমানোর পথ। এটা কোনো নিশ্চিত ভবিষ্যৎ নয়, বরং সম্ভাব্য দৃশ্যপট, যেখানে নীতি নির্ধারণ ও পদক্ষেপ আসল ফলাফল নির্ধারণ করবে।